হচ্ছে আপনাদের প্রত্যেকের পছন্দের অনুষ্ঠান না সুদে না শোধে তবু বাড়তে থাকে ঋণ, ভালোবাসায় সীমাহীন। আসলে সেই ভালোবাসার টানেই এই অনুষ্ঠান করা বা এই অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাওয়া, এবং আপনারাও কিন্তু ফোনে ফোনে এভাবেই প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের সাথে থাকেন। সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাদের প্রত্যেককে। এবং এই অনুষ্ঠান মানেই একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার, আচার্য ভাস্কর, যার বুদ্ধিমত্তার প্রমাণ আমরা বারে বারে পাই, এবং অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও যে বুদ্ধিমত্তার কতটা প্রয়োজন আছে সেটা আচার্য ভাস্কর বুঝিয়ে দিয়েছেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত স্বাগত, প্রচুর নমস্কার। প্রশংসা, নমস্কার, ধন্যবাদ এত প্রশংসা করার জন্য। আমি এতটা প্রশংসার দাবিদার নই। আমি আজকে অনেক জিনিস নিয়ে আলোচনা করব, তন্ত্রের বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি একটা কথা বলে দিই, ফোনে আসা ধরার আগে একটা বলে দিই, সেটা হচ্ছে যে টিভিতে লাইভ দেখবেন তবেই লাইভের নাম্বারে ফোন করবেন, নইলে কি হয় রেকর্ডেড প্রোগ্রামে ফোন করেই যান আর তাদের কথা বলা যায় না। ঠিক আছে, লাইভ না দেখতে পেলে ফোন করবেন না। কে আছেন ফোনে দেখে নেব। বলুন কে আছেন। নমস্কার, আমি নদিয়া থেকে বলছিলাম। কার ব্যাপারে? ছেলের ব্যাপারে জানবো। ছেলের নাম বলুন। কাঞ্চন ভৌমিক। ডেট অফ বার্থ? 1 এপ্রিল 2019। 2019। টাইম? টাইম হলো 5টা 2 সকাল। 5টা 2 সকাল। ভোর নাকি? হ্যাঁ, ভোরবেলা। জন্মস্থান? নদিয়া। নদিয়া। আমি প্রথমে বারটা কনফার্ম করছি, একটু দেখুন বারটা ঠিক আছে কিনা। সোমবার। হ্যাঁ, সোমবার। মকর রাশি, মীন লগ্ন, ধনিষ্ঠ নক্ষত্র। আচ্ছা, আমি এই যে মকর রাশি মীন লগ্ন বলছি, অনেকে ফোন করে না আমার রাশি কি লগ্ন কি। আমি আবার বলে দিচ্ছি, আমার কাছে রাশি লগ্ন জোটক বিচার এগুলো করানোর জন্য প্লিজ আসবেন না। আপনারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। প্রকৃত সমস্যা থাকলে তবে যোগাযোগ করবেন। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে লগ্নে রবি আছে, লগ্নে রবি নিচস্থ। তো একটা জিনিস আমি বলছি যে এর 2019 জন্মেছে, মানে এখন ওই 5.5-6 বছর বয়স হচ্ছে, তাই তো? কথা বলা বা শোনা এগুলোতে কোনো ইয়ে আছে? ঠিকঠাক ইয়ে করতে পারে? কথা বলতে মানে প্রবলেম হচ্ছে, মানে কথা বলতে পারছে না সেরকম ভাবে ঠিকঠাক। মানে বলতে সমস্যা, তাই তো? হ্যাঁ, বলতে সমস্যা, মানে প্রচুর ডাক্তার দেখিয়েছি কিন্তু মানে কিছুই ইয়ে হচ্ছে না, শুনতে পাচ্ছি না। স্পিচ থেরাপি করিয়েছেন প্রচুর? হ্যাঁ, করিয়েছি কিন্তু হচ্ছে না কিছু। জিভটা ঠিকমতো কাজ করে? জিভ? হ্যাঁ, জিভ ঠিক আছে। জিভের মুভমেন্ট ঠিক আছে তো? তাহলে দেখুন, আমি এবার আপনাকে বলছি, এই যে লগ্নের নবমে বৃহস্পতি, শনি, কেতু এবং নেপচুন যুক্ত হয়ে রয়েছে, এখানে একটা জিনিস আমি বলছি যে যখন এই যোগটা থাকলে সেখানে ক্ষতি করার জায়গা থাকে। কিন্তু আমি ক্ষতি করার জায়গায় যাচ্ছি কেন, ক্ষতি করার জায়গার প্রসঙ্গে যাচ্ছি কেন, তার কারণ হচ্ছে যে যখন দেখবো যে এই যে স্পিচ থেরাপি করেছেন তাতে কোনো কাজ হচ্ছে না, জিভের মুভমেন্ট ঠিক, হ্যাঁ, আমি যখন দেখবো যে একটা কেস ডাক্তারি ক্ষেত্রে, কারণ ডাক্তারি ব্যাপার ইয়ে থাকলে আমি সেখানে একদম নাক গলাবো না, সেটা আমার বিষয় নয়। কিন্তু যখন দেখবো যে ডাক্তারি জায়গাতে সেই জায়গাতে করেও কোনো ফল হচ্ছে না, এবং এইরকম কম্বিনেশন রয়েছে লগ্নে রবি নিচস্থ এবং নবমে বৃহস্পতি, শনি, কেতু, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি আপনাকে বলছি যে কথা বলতে না পারলে যদি তন্ত্রে কোনো ক্ষতি করা হয় সেটাকে বলা হয় বাক বাঁধন। বাক বাঁধন মানে হচ্ছে কথাটাকে বাঁধন দিয়ে দেওয়া, ঠিক আছে? এই বাক বাঁধন অনেকের ক্ষেত্রে করা হয়। আপনার সন্তানের সম্ভবত মানে সন্তান যা যোগ, তাতে আমি বলছি যে পেটে থাকাকালীনই করা হয়েছে, মানে মায়ের পেটে থাকাকালীনই বাক বাঁধন করা হয়েছে, যার ফলে এই কথা কিন্তু বলতে পারছে না। এবার আপনি যত স্পিচ থেরাপি করাচ্ছেন বা মেডিকেল ইয়েতে যাচ্ছেন বা চেষ্টা করছেন, কিছুই হচ্ছে না। বাক বাঁধন করানো আছে, বাক বাঁধনটাকে কাটাতে হবে। আমাকে একটা কথা বলুন, এই যখন একদম ছোট ছিল, মানে 6 মাস, 1 বছর, 1.5 বছর, এরকম সময় গায়ে কোনো চুলকানি বা রাশ এরকম কিছু বেরিয়েছিল? র্যাশ? অ্যালার্জি হয়েছিল প্রচুর পরিমাণ। হ্যাঁ, সেই অ্যালার্জিটা কি আবার বসে গেছিল নাকি কোনো ফোড়া হয়ে ফেটেছিল বা ইয়ে হয়েছিল? না, অ্যালার্জি হলো, তারপরে মানে এমনি ডাক্তার দেখিয়েছিলাম, তারপরে ঠিক হয়ে গেছিল। ওইটাই ভুল হয়েছে যে এই ধরনের কেসে যদি বাঁধন করা হয় সেক্ষেত্রে জন্মানোর পর অনেক ক্ষেত্রে সবার ক্ষেত্রে তখন তো আমি আর জানতাম না, আপনি জানতেন না। আমি বলছি যে অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে বাচ্চাদের গায়ে অ্যালার্জি, র্যাশ বা পার্টিকুলার কোনো একটা ফোড়া যেটা ওঠে আর কি, তখন সেই যদি ফোঁড়াটাকে যদি উঠতে না দেওয়া হয় বা অ্যালার্জিটাকে যদি ভালো বড় করতে না দেওয়া হয়, সেটাকে যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে রোগটা কিন্তু আরও বেড়ে যায়, তখন আরও কিন্তু মানে তন্ত্রের ক্ষতিটা কিন্তু আরও কাজ করে। তো সেটাই হয়েছে।
দেখুন এই যে প্রবলেমটা না আপনি এই যে এখন ওর 6 বছর বয়সে ফোন করছেন বা 6 বছর বয়সে যদি দেখান, এখন ওই জায়গাটা আছে ঠিক করার, বুঝতে পারছেন? এই জিনিসটাই যদি 8-10 বছর পেরিয়ে যায়, মানে ওর বয়স যদি 8-10 বছর হয়ে যায় বা 10 বছর হয়ে যায়, 11 বছর হয়ে যায়, তখন কিন্তু অসম্ভব নয়, কিন্তু খুব টাফ, খুব কষ্টকর, খুব কঠিন কাজটা ইয়ে করা। তো আমার কথা হচ্ছে যে আপনি এখনই যদি পারেন কোনো ভালো তন্ত্রের সাহায্যে যে ক্ষতিটা করা আছে, বাক বাঁধন বিদ্বেষণ করতে হবে, বুঝতে পারছেন? বাক বাঁধন বিদ্বেষণ করে এই জায়গাটাকে দেখুন, মানে ঠিক প্রতিকারটা অ্যাকচুয়ালি কি? ঠিক প্রতিকার আপনার যদি বাঁধন দেওয়া থাকে বা ইয়ে থাকে, সেটাকে ঠিক করবে, প্লাস বা ক্ষতি করা থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের প্রকৃত ট্রিটমেন্টটাও পেতে দেয় না। মানে আমরা ডাক্তার কাছে ঘুরছি কিন্তু সেই ডাক্তার কাছে যাচ্ছি না যে যে ডাক্তারের কাছে গেলে আমরা ঠিক ট্রিটমেন্টটা পাবো। তো এই যখন প্রতিকারটা হবে না, তখন ওর কিন্তু রোগটা এইভাবে সারবে যে ওর যে ট্রিটমেন্টটা পাওয়া দরকার, যেটা আসল ট্রিটমেন্ট হওয়া দরকার মেডিকেলি, সেটাও ও পাবে, এবং তন্ত্রগত দিক থেকে যে ডিফেক্টটা করা আছে, বাঁধনটা দেওয়া আছে, সেটাও খুলবে এবং কথা বলতে পারবে নর্মাল। চার্ট খুব ভালো রয়েছে, এই ছেলে বড় হয়ে অনেক বড়, মানে ভালো জায়গায় হ্যাঁ, যাবে। ডাক্তারবাবুরা বলছে সেটাই, বলছে যে সবই তো ঠিক আছে কিন্তু কেন বলতে পারছে না, মানে ও কিছু কিছু ডাক্তারবাবুরা জিনিস বুঝতে থাকে পারছে না। যেগুলো আমাদের সেটাই। চিন্তা ভাবনা বাইরে চলে যায়, আমরা বুঝতে পারি না, কিন্তু সেক্ষেত্রে এই জিনিসটাই হয়েছে আর কি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একদম। ঠিক আছে। যাই হোক, তো যারা যোগাযোগ করতে চাইবে তাদের জন্য একটুখানি মা বলেছি আমি, তার আগে বলি, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা আমি তো কারোর ক্ষতি করি, যখন আমি বলি যে আপনার তন্ত্রে এই ক্ষতি করা হয়েছে বা এই ক্ষতিটা হয়েছে, আচ্ছা আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, আমি কখনো কারোর ক্ষতি চাইনি, তাহলে আমার কেন এরকম হলো? দেখুন আমরা তো খুব সাধারণ মানুষ। আমি আপনাকে রামকৃষ্ণ দেব বা বিবেকানন্দের কথা বলছি, যারা ভগবান তুল্য। তো সেই রামকৃষ্ণ দেব গলায় ক্যান্সার নিয়ে মারা গেছেন। স্বামী বিবেকানন্দ 39 বছর বয়সে প্রচুর রোগ নিয়ে হয়েছে। তো আপনি ভালো মানেই আপনার সাথে ভালো হবে এরকম নয়। ঈশ্বর অনেক সময় কি হয়, নিজের যারা কাছের ভক্ত বা নিজের যাদের মনে করে তাদেরকে বেশি করে কষ্ট দেয়, যে কষ্ট দিয়ে দেখতে চায় যে সারা সেটা ধরে দেখুন তারা সেটা মানে তারা সেটা সহ্য করার পরেও ভগবানকে ডাকছে কিনা। তো এটা কিন্তু একটা পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের সবাইকে যেতে হয়। তো আমি ভালো বলেই আমার সাথে মানে ভালো হবে খারাপ হবে না, এটা ভুল। আমি যত ভালো হব তত কিন্তু আমার উপর কিন্তু একটার পর একটা কিন্তু মানে বাধা বা একটার পর একটা কিন্তু খারাপ ক্রিয়া আসবে। তো সেগুলোকে কি করতে হবে, সেগুলোকে ভালো কোনো গাইডের কাছে গিয়ে, সেটা ডাক্তার হোক, জ্যোতিষী হোক, তন্ত্রবিদ হোক, তার কাছে গিয়ে সেই জায়গাগুলোকে ঠিক করে নিলেই হবে। ঠিক আছে, এত চিন্তা করার কিছু নেই। কে আছেন? বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার আপনাদের দুজনকে। আমি কলকাতা থেকে মধুমিতা রায় বলছিলাম। হ্যাঁ, কার ব্যাপারে বলুন। আমার একটু নিজের সম্বন্ধেই বলার ডেট অফ বার্থ ছিল। বলুন। আমার ডেট অফ বার্থ বলবো তো? আমার হচ্ছে 14ই জুলাই 2002 এ জন্ম। 14ই জুলাই 2002। টাইম? জন্ম সময় আপনার সকাল 9টা বেজে 5 মিনিটে, আর জন্মস্থান আপনার জলপাইগুড়িতে। জলপাইগুড়ি হচ্ছে। ধরে দেখুন রবিবার, সিংহ রাশি, সিংহ লগ্ন। আচ্ছা, বর্তমানে কোনো রকম ভাবে কর্ম নিয়ে কোনো প্রবলেম হচ্ছে? তুমি আমার থেকে বয়সে ছোট, তুমি করে বলছি। ওটাই আমার সমস্যা। মানে চাকরি পেয়েছো? ওটা চাকরি পাওনি? 4 বছর ধরে চেষ্টা করছি কোনো রকম চাকরি বাকরি। 4 বছর ধরে চেষ্টা করছো, চাকরি পাওনি? বাবা, না। এটা খুব অবাক ব্যাপার। মানে এতদিন ধরে চেষ্টা করে মানুষ কিছু না কিছু তো পায়, কিছুই পাওনি। যাই হোক, আমি দেখছি তুমি চাকরির জন্য কখনো কোথাও কাউকে কোনো টাকা পয়সা বা কিছু দিয়েছো যেটা মার গেছে? হ্যাঁ, সেটা তো দিয়েছি, টাকা দিয়েছি, হ্যাঁ, ইন্টারভিউ দিয়েছি, টাকা রিটার্ন দিয়েছি, পেয়েছো? টাকা দিয়ে বলেছে হয়ে যাবে, তাও হয়নি। রিটার্ন পাওনি তো? না। আচ্ছা, দেখো তোমার দশম স্থানটা কিন্তু খুব ভালো, মানে কর্মযোগ, কর্মপ্রাপ্তিতে কোনো প্রবলেম নেই। কিন্তু তোমার লগ্নপতি লগ্নের ষষ্ঠে বসে রয়েছে, যেটা করে যে একটা আলস্য ভাব তৈরি করে তোমার মধ্যে, কিন্তু প্রচণ্ড আলস্য রয়েছে। এই যে তুমি বলছো না যে 4 বছর ধরে ট্রাই করছো, আমার যেটা আমি বুঝতে পারছি যে তুমি ট্রাই বলতে, তুমি চেষ্টা বলতে সেরকম করছো না। সেই যে চেষ্টাটা যেটা করতে লাগে, চার দিয়ে ঘুরে বেড়ানো, তুমি করছো, একটু আধটু করছো, করে তুমি হাঁপিয়ে যাচ্ছ বা বলছো যে আর এত তো করলাম, আর কি হবে। এই আলস্য ব্যাপারটা কিন্তু তোমার কিন্তু কাটাতে হবে। দেখো তোমার চাকরির যোগে যে জায়গাটা দোষ আছে, সেই জায়গাটা তুমি এমনি কোনো জ্যোতিষী কাছে গেছো, দেখিয়েছো কিছু? হ্যাঁ, আমি এর আগে বলতে দুজনকে দেখিয়েছি। একজন অনেক কিছু নিয়ম বলেছিল, সেসব আমার করা সম্ভব হয়নি। একজন চুলি দিয়েছিল, সেটা আমি এখনো পরে আছি। আচ্ছা,
দেখো চুনি তুমি পড়বে ঠিকই, কিন্তু চুনি পড়লেই যে তোমার চাকরিটা হবে তার তো কোনো গ্যারান্টি নেই। কারণ হচ্ছে তুমি তোমার মধ্যে যে আলস্য ব্যাপারটা আছে, এটা তো কোনো চুনি বা পান্না বা ক্যাটসাই তো এটা তো সরাতে পারবে না গো। এটার জন্য তো নিজেকে খাটতে হবে। সব কিছুই তো পাথর পড়ে বা ইয়ে করে হয় না। হয় কি, তাহলে তো আমরা সবাই সব কিছু পড়েই হয়ে যেত। তোমাকে আগে তো তোমার আমি মোটামুটি ইন্টারভিউ দেই, তারপরে 2 জায়গায় বললো টাকা দিলে কনফার্ম হয়ে যাবে, সেটা দিয়েও ঠকে গেলাম। টাকা দেওয়াটাই তো ভুল। তার মানে তুমি কতটা অলস তুমি ভাবো, তুমি টাকা দিয়ে তুমি চাকরি পেতে চাইছো। কিন্তু টাকা দিয়ে তো ঠিক চাকরি কথা। পাওয়ার যে মেন্টালিটি, এটা দিয়ে তো প্রমাণ করছে যে তুমি নিজের যোগ্যতা তুমি পেতে চাও না। তুমি সবসময় শর্টকাটে সাকসেস পেতে চাও। এই শর্টকাটে যারা সাকসেস পেতে চায় তাদেরকে আমি বলি যে আমার কাছে আসবেন না। তারা শর্টকাটে যারা দিয়ে দেয় সাফল্য, তাদের কাছে যান। আমি তোমাকে বলছি, তুমি যদি কষ্ট করতে রাজি থাকো, যদি খাটতে রাজি থাকো, তোমার কোনো জ্যোতিষীকার যেতেই হবে না, তোমার এমনি চাকরি হবে। আচ্ছা, মানে চাকরির ভালো যোগ আছে কি আমার? চাকরি ভালো যোগ বলতে তোমার দেখো, চাকরি পাওয়ার ভালো যোগ বলতে তোমার দশম স্থানটা খুবই ভালো রয়েছে। আমি এই নিয়ে কোনো প্রবলেমই নেই। কিন্তু তুমি এতদিন ধরে খুব আলস্য, এবং আলস্যটাও অবশ্য গ্রহ থেকে আসে। আলস্য জিনিসটা তোমাকে মানে ঘুরিয়েছে। এবং 2 নম্বর হচ্ছে যে তুমি মানে বেশি খাটতে চাও না। হ্যাঁ, তো এবং এই জ্যোতিষীর কাছে গিয়ে তুমি চুনি পড়েছো, কাউকে টাকা দিয়েছো চাকরি পাওয়ার জন্য, কিন্তু তুমি আসল কাজ যেটা চাকরি পাওয়ার জন্য যে পড়াশোনা, যে অধ্যাবসায়, সেটা তুমি কোথাও গিয়ে মিস করেছো। তো সেটা হচ্ছে মেইন পয়েন্ট। সেটা না করলে কিন্তু হবে না, বুঝতে পারছো? ঠিক আছে, তুমি ওইটার দিকে মন দাও। আর এইসব ক্ষেত্রে আমি বলবো যে দেখুন, অনেক জ্যোতিষী, আমি কাউকে অসম্মান করছি না, সবাই খুব ভালো। কিন্তু এইরকম শর্টকাটে যারা সাকসেস পেতে চায় না, তাদের জন্য এই অনেক জায়গায় বলে 2 মিনিটে করে দেবো, 5 মিনিটে হয়ে যাবে, 7 দিনে হয়ে যাবে, 21 দিনে হয়ে যাবে। হ্যাঁ, এরকম গ্যারান্টি সহকারে। গ্যারান্টি তো আমি আমার নিজেরই দিতে পারি না। কালকেই যে আমি বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি আছে? তো একটা অ্যাস্ট্রোলজার যে গ্যারান্টি দিয়ে দেয় যে একদম গ্যারান্টি নিলে মূল্য ফেরতেই, গ্যারান্টি কোনো কিছুর ক্ষেত্রে হয় না। আমার কথাই হচ্ছে যে আমার কাছে যে প্রতিকার করাতে আসবেন, মনের মধ্যে 100% পজিটিভিটি বা আমার উপর বিশ্বাস, সেটা যদি থাকে তবেই আসবেন। যদি মনে করেন যে হ্যাঁ, আচার্য ভাস্করের কাছে গেলে এটা সারাতে পারবে, তাহলেই আসবেন। না হলে আচ্ছা আমি কাজটা করছি, কবে থেকে রেজাল্ট পাবো, হবে তো, যদি না হয় তখন কি হবে, এই প্রশ্নগুলো যদি থাকে, আমি বলবো আসবেন না। আপনার টাকাটা নষ্ট হয়, বিশ্বাস করুন। আমি দেখেছি এরকম ক্ষেত্রে অনেক কেস, যে ক্ষেত্রে এই সন্দেহ নিয়ে প্রতিকার করার ফলে তার প্রতিকার ফল ফলেনি। আবার আমি এরকমও দেখেছি যে অসম্ভব কাজ, অসম্ভব প্রবলেম, যে প্রবলেমটা মানে সলভ করা খুব কঠিন, কিন্তু তার মানে প্রচণ্ড বিশ্বাস আমার প্রতি। তো সেই কাজ আমি যে টাইম দিয়েছি তার 2-3 মাস আগে আরো সে কাজটা হয়ে গেছে। তো এইগুলো আমি অভিজ্ঞতা থেকে বলছি যে এরকম ভাবে যদি মাইন্ডসেট নিয়ে যদি চলেন, তাহলে আমি প্রতিকার করবো, না হলে নয়। মানে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। চিরকাল এই এই নিয়ম। যে প্রবচনগুলোর কিন্তু এত অন্তর্নিহিত মানে ওটা জীবন দিয়ে প্রত্যেকে উপলব্ধি করতে পারবে। আরেকটা যে আপনি বললেন না যে ওয়ার্ক ইজ গড, এটাও কিন্তু একটা কথা আছে না, একদম মানে যদি ঠিক মতো কাজ করে তাহলেই ভগবানকে পাওয়া সম্ভব। আমি একটা এই তন্ত্রের মাধ্যমে যে চাকরির জায়গাতে মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে কতটা ইয়ে হয়, আমি একটা তন্ত্রের আমি একটা মন্ত্র সহ বিধি বলছি, একটু সবাই শুনুন। যেহেতু আমি তন্ত্রটা ভালো করে প্র্যাকটিস করি, আমি হয়তো রুদ্রাক্ষ গেরুয়া পড়ি না, বংশ পরম্পরাও তন্ত্রের সাথে যোগাযোগ একদম। আছে। একটা মন্ত্র বলছি, এটা রোজ 1100 বার করে জপ করতে হবে, ছোট্ট 1 লাইনের মন্ত্র। ইয়া মুহাম্মদ দিন ইসরাফিল ভক আল্লাহ হো। এটা মুসলিম প্রয়োগ, মুসলিম ক্রিয়া এটা, ঠিক আছে? যত তন্ত্র আসছে সেই তন্ত্র কিন্তু মুসলিম তন্ত্র থেকেই কিন্তু বেশিরভাগটা আমরা অ্যাডপ্ট করেছি, মুসলিম, সুলেমানি বা এই ধরনের যে তন্ত্র আর কি। তো এই যে মন্ত্রটা বললাম, এটা 40 দিন করতে হবে। 40 দিন রোজ 1100 করে বার জপ করতে হবে। ইয়া মুহাম্মদ দিন ইসরাফিল ভক আল্লাহ হো। এইটা যে কোনো, এবার কি করতে হবে, যে কোনো প্রত্যেকটা শুক্রবারে করা যেতে পারে। সকালবেলা উঠবেন, কারোর সাথে কথাবার্তা না বলে 40 গ্রামের মতো বিড়ি কলাইয়ের আটা নিয়ে তাদের রুটি করবেন। সেই রুটিটা মাছে সেঁকবেন। তারপর একটা রুমালের উপর রুটিটাকে 4 ভাগ করবেন। 4 ভাগের মধ্যে 1 টুকরোকে 11 টুকরো করবেন, মানে 4 ভাগের একটা ভাগকে 11 টুকরো করবেন। করে এই জবটা করবেন, যেটা বললাম 1100 বার করে জব করবেন এক একটা টুকরোকে নিয়ে সেটাকে কি করবেন, আপনি ছোট ছোট টুকরোগুলোকে নদীতে বা পুকুরে ভাসিয়ে দেবেন, যাতে মাছেরা খায়, ঠিক আছে? 4টে ভাগের একটা ভাগ বলছি, সেই একটা ভাগকে 11 ভাগ করে এই মন্ত্রটা 1100 বার করে এক একটা পিসকে নিয়ে জব করে 11 দিনে এই জিনিসগুলো করে এই 11টা পিস নিয়ে পুকুরে বা নদীতে মাছের খাওয়ার জায়গায় ফেলে দেবেন, যাতে মাছে খায়। বাকি 3 টুকরো নিয়ে কি করবেন, বাকি 3 টুকরো যেটা থাকবে, যে 3 ভাগ থাকবে, তার মধ্যে 1 ভাগ
তার পরের দিন যে কোনো একটা কুকুরকে খাই দেবেন। তার পরের এক বা তৃতীয় ভাগটা যেটা আছে সেটা কি করবেন, রাস্তায় ফেলে দেবেন, আপনাদের বাড়ির পেছনে যে রাস্তা আছে সেখানে ফেলে দেবেন। হ্যাঁ, এবং চতুর্থ যে ভাগটা আছে সেটা নিজের কাছে বালিশের তলায় রেখে দেবেন। বালিশের তলায় আটা রুটি ডালে খারাপ হয়, একটা প্লাস্টিকের মধ্যে বেঁধে বালিশের তলায় রেখে দেবেন। তো এইটা যদি ঠিকমতোভাবে করা যায় তাহলে কিন্তু চাকরি পেতে সাহায্য করে। আমি আবার বলছি, শুধু এই মন্ত্রবিধি দিয়ে চাকরি পাওয়া যাবে না যদি না আপনি খাটেন। আপনার হয়তো ছকে যোগ নেই চাকরির, কিন্তু আপনার যদি খাটেন, আপনি যদি পরিশ্রম করেন এবং আপনি যদি এই বিধিটা যদি পালন করেন, তাহলে ভাগ্য আপনার সাথ দেবে। কারণ ভাগ্য তাদেরই সাথ দেয় যারা সাহসী, যারা খাটতে প্রস্তুত। কিন্তু আমার ছকে যোগ আছে, আমি কিছু করব না, শুয়ে বসে আমার হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, ফোনে একজন অনেকক্ষণ অপেক্ষা করছেন। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, এতক্ষণ সাথে আছেন। বলুন। নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, বলুন। আমি একটু আমার ছেলের ব্যাপারে জানতে চাই। ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের ব্যাপার হচ্ছে 5/12/2009। 2009। টাইম বলুন। 10:42 PM। কত? 10:42। 10:42 PM। জন্মস্থান? বসিরহাট। বসিরহাট। একটু ধরুন। শনিবার তো? হ্যাঁ কর্কট রাশি, সিংহ লগ্ন। ছেলে তো একদম মানে অবাধ্য হয়ে গেছে, মানে কথা শোনে আপনার? হ্যাঁ স্যার, প্রচন্ড পরিমাণে অবাধ্য হয়েছে বছর খানি, মানে লকডাউনের পর থেকে ছেলেটা এতটা অবাধ্য হয়ে গেছে। মোবাইল নিয়ে সারাক্ষণ পড়ে থাকে, মোবাইল নিয়ে। একদম একদম স্যার, মোবাইল সারাক্ষণ মোবাইল ওর হাতে। হ্যাঁ, মানে ও এতটা অ্যাডাক্টেড হয়ে গেছে, ও যদি খেতেও বসে, যদি ওকে টেবিলে খাবার দাও, হাতের থালা নিয়ে উঠে গিয়ে চার্জ শেষে সে মোবাইল নিয়ে ওখানে বসে ও পর্যন্ত চলে যায়। ওখানে বসে মোবাইল ঘাটতে হবে ওকে। মানে প্রচন্ড অ্যাডামেন্ট, আমি যে দেখছি ছকে, মানে প্রচন্ড অবাধ্য, প্রচন্ড মানে পড়াশোনার প্রতি অনীহা, পড়াশোনা করবে না, মোবাইল দেখবে। এবং এগুলোর ক্ষেত্রে কোথাও আপনাদের একটা বড় ছোটবেলা থেকে একটা প্রশ্রয় হয়েছে। আর একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে কথায় কথায় মিথ্যা কথা বলে প্রচন্ড পরিমাণে স্যার, প্রচন্ড পরিমাণে স্যার। আর মানে কোনো কথা শুনবো না, মানে ডোন্ট কেয়ার মনোভাব, মানে কোনো কথা শুনবো না। একদমই স্যার, মানে বাবা মা কাউকে কোনো রকম মানে না। মানে না স্যার। আর মানে কোথাও ধরুন ঘুরতে, বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছি, কি করছে মানে সেই শিক্ষাটাও সে বলে কারোর সাথে কোনো কথা নেই, হাতে কারোর সাথে সারাক্ষণ মোবাইল ঘাটছে। মোবাইল নিয়ে ঘাটছে। তো এই যে অবাধ্যতা তৈরি হয়েছে না, এর ফলে পড়াশোনাটাও ভালো হচ্ছে না। এই আস্তে আস্তে দেখবেন স্কুল থেকে রিপোর্ট আসবে, আসবে যে ভালো পড়াশোনা করছে না, হচ্ছে না। স্যার এসছে, তো এসছে ও নাকি, আমার মানে এরকম দুবার গিয়ে স্যারদের বলেছি, বলছে ওই পরে নাকি ও রাস্ট্রিক্ট করে দেবে। দেখুন, সময়টা এখনো আছে, দেখি ডেট অফ বার্থটা আপনি একবার চেক করে নিন। একবার আপনার জন্ম সালটা হচ্ছে 2009, বেশি বয়স নয়। বয়স কত হবে? 2025, মানে 9 আর 16 বছর বয়স। এখনো 18 হয়নি। এখনো যদি আমি বলছি এই যে প্রতিকারটা, এটার যে প্রতিকার, সেটা আমি বলছি যে একে কিছু ধারণ করতে হবে না। এই প্রতিকার ধারণ ছাড়াই প্রতিকার করা যাবে, একে জানতেও পারবে না যদি ঠিকমতোভাবে প্রতিকার করা যায়। আর মোবাইলটাকে যদি আপনারা যদি একটু মানে দায়িত্ব নিয়ে যদি একটু সরিয়ে রাখেন, তাহলে কিন্তু বলে বলে এই ছেলেকে কিন্তু ঠিক করা যাবে। স্যার মোবাইল যদি এখন মানে হাতের থেকে নিলে একটু কঠোর হতে হবে। থেকে বলে দিচ্ছে। ঠিক আছে, আমি যেটা বললাম সেটা আমি বলছি যে এটা ঠিক করা যাবে, মানে এটা করা যাবে। কোনো অনুষ্ঠানে মোবাইলের আসক্তি কি করে কমানো যায় কিছু টিপস দিই, করি। মোবাইলে রোগটার নামই হচ্ছে নোমোফোবিয়া, গুগল করলে জানতে পারবেন। তো আমার কাছে এরকম প্রচুর মানুষ আসেন যে ছেলে প্রচন্ড বা মেয়ে প্রচন্ড অবাধ্য হয়ে গেছে, প্রচন্ড অ্যাডামেন্ট। আমরা যদি দেখি যে ছকে সেই দোষটা রয়েছে এবং বা সেখানে কোনো ক্ষতি করে রাখা হয়েছে, কোনো ক্ষতি হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু একদম কিন্তু সেই জায়গাটায় কিন্তু ঠিক করে দেওয়া যেতে পারে। এবং সেক্ষেত্রে কি করতে হয়, যার প্রতিকার হচ্ছে তাকে কিন্তু আমরা জানানো চলে না, তাকে জানাবোই না তার যে প্রতিকার হচ্ছে। তার প্রতিকারটা আয়দার তার বালিশের মধ্যে বা এমন কিছু উপায় করব যে তার প্রতিকারটা হবে এবং তার যে কাজটা হবে সেটা সে জানতেও পারবে না বা করতে পারবে না। কিন্তু প্রবলেমটা ভালো হয়, কারণ নালে ও তো কোনো ধারণ কিছু করতে যাবে না। না, ঠিক আছে, আমি ধারণ ছাড়, আমি জানি করতে পারবে না, আমি সেইভাবে প্রতিকারটা বললাম আর কি। এবার আপনার যার কাছে ইচ্ছা, আমার কাছে যদি আসেন, ওই যে বললাম পূর্ণ বিশ্বাস নিয়ে আসতে হবে, নাহলে আমি কাজ করবো না। আসুন, নমস্কার। ঠিক আছে, ভালো থাকবেন। আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে আচ্ছা, একটা চূর্ণি, মানে আপনার ধরুন প্রচন্ড জ্বর হয়েছে, কিন্তু আপনাকে একদম বেস্ট একটা অ্যান্টাসিড খাওয়ানো হলো, আপনার কি জ্বর সারবে? ঠিক সেরকমই আপনার হয়তো বিয়েতে বা কর্মস্থানে বা কোনো একটা জায়গায়, সন্তান স্থানে বা কোনো একটা খারাপ বাঁধন দেওয়া হয়েছে বা খারাপ করা হয়েছে, তন্ত্রের মধ্যে ক্ষতি করা হয়েছে, কিন্তু
আপনি গিয়ে চুনি বা সব থেকে ভালো কোয়ালিটির চুনিটা, সব থেকে দামি চুনি, সব থেকে দামি পোখরাজ, সব থেকে দামি গোমেদ, সব থেকে দামি ক্যাটসাই, পান্না, সব কিছু আপনি পড়ছেন, তাহলে কি কাজ হবে? হবে না। কারণ হচ্ছে যে রোগটা ডায়াগনোসিস করাটা হচ্ছে খুব মেন, রোগটা ধরাটা, যে রোগটা কেন হচ্ছে। আমার জ্বর হলে জ্বরের ওষুধই খেতে হবে, আমি সব থেকে ভালো দামি অম্বল ওষুধ খেলে জ্বর সারবে না। সেরকম তন্ত্রের মধ্যে যদি ক্ষতি করা হয় সেক্ষেত্রে কিন্তু তন্ত্রের প্রতিকার তন্ত্র দিয়ে করতে হবে, স্টোন দিয়ে কিন্তু করা যাবে না। তো প্রতিকারটা কিভাবে করতে হবে সেটা জানাটাই হচ্ছে সব থেকে বড় কাজ। সেটা যদি জানা যায়, প্রতিকার করাটা কিন্তু এমন কিছু কঠিন কাজ নয়। কে আছেন বলুন। নমস্কার। নমস্কার দাদা, আপনাকে নমস্কার। আমি অদিতি সেন বলছিলাম কল্যাণী থেকে। আমার ভাইপোর ব্যাপারে বলার। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ, টাইম কম আছে। ডেট অফ বার্থ। ভাইপোর নাম হচ্ছে অতনু হাজরা। ডেট অফ বার্থ হচ্ছে 27 ফেব্রুয়ারি 2013। 27 ফেব্রুয়ারি 2013। হ্যাঁ 2013। আর সময় হচ্ছে আপনার সন্ধ্যাবেলা 7:55। 7:55। হ্যাঁ। আর কল্যাণীতেই জন্ম। জন্মস্থান কল্যাণীতেই জন্ম। হ্যাঁ। ওকে। বুধবার জন্ম তো? কন্যা রাশি, কন্যা লগ্ন। আচ্ছা, প্রথমে বলি যে ছক এমনি ঠিক আছে, ছকে সেরকম লগ্নে চন্দ্র আছে, দ্বাদশ, একাদশ, দশম, নবম বৃহস্পতি আছে, কিন্তু বর্তমানে সময়টা চলছে খুব খারাপ। বর্তমানে সময়টা চলছে রাহুর দশায়, শনির অন্তর্দশায়। একটা জিনিস বলুন, বর্তমানে শরীরে কোনো প্রবলেম বা শরীর নিয়ে কোনো ঝামেলা কিছু চলছে? ওটাই ভীষণ সমস্যা। একটা চর্মরোগ হয়েছে যেটা অনেক বড় বড় ডাক্তার এবং আমরা বাইরেও নিয়ে গেছিলাম, অনেক ওষুধপত্র সব করছে, কিন্তু কমছে না কিছুতেই। জিনিসটা কি বেড়ে যাচ্ছে দিন দিন? হ্যাঁ, শুধু বেড়ে যাচ্ছে। এখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ছেড়েও আরো অন্যরকম চেষ্টা করেছি, কিন্তু কোনো ফল। শনি নিচস্থ রয়েছে, রাহু যুক্ত রয়েছে, এক্ষেত্রে মানে ডেফিনেটলি ভাবে কোনো মানে খারাপ ক্রিয়ার পাল্লে পড়েছে আপনাদের নিকট প্রতিবেশী বা আত্মীয় স্বজন বা যে কোনো কারোর দ্বারা। কিন্তু এমন কোনো মানে বার্ন টাইপের আর কি, একদম এক্সাক্ট বার্ন নয়, বার্ন টাইপের কিছু করা হয়েছে, ক্ষতি করা হয়েছে, যেটার জন্য কিন্তু মানে আপনি যে রোগটা হয়েছে সেটা স্কিনে হয়েছে। এবার স্কিনে দেখবেন যে একদম পুরো একদম ঘা করে ভিতরে ঢুকে যাচ্ছে, বুঝতে পারছেন? ছেলেটা কি হচ্ছে বলুন তো, ওই থেকে বিভিন্ন ওষুধ খেতে গেলে না খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। এটা আর যদি বাড়ে তাহলে সাংঘাতিক ইয়ে হবে। আপনি এই যে জায়গাটা ক্ষতি করা হয়েছে, এই জায়গাটাকে যদি আপনি না সারান, তাহলে কিন্তু এর জন্য কি কোনো রকম কোনো প্রতিকারের জন্য কোথাও কিছু করেছেন জ্যোতিষীর কাছে বা কাছে? জ্যোতিষী বলতে আমি একজন তান্ত্রিকের কাছে গিয়েছিলাম। সবাই বললো যে ওই আপনার বর্ধমানের ওখানে, সবাই বললো যে গেলে অনেক উপকার পেয়েছে। একটা ওই কবচ দিয়েছিল। কি কবচ? কিছু হয়নি। ওই আপনার কবচে ছিন্নমস্তা, কিছু কবচ। ছিন্নমস্তা তো দশম মহাবিদ্যার একটা দেবী, কিন্তু ছিন্নমস্তার কবচ তো এখানে কোনো কাজে লাগবে না। এখানে যে বানটা যে মারা হয়েছে, বান টাইপের যে মারা হয়েছে, সেটাকে উৎখাত করতে হবে, সেটাকে বিদ্বেষণ করতে হবে। এখানে ছিন্নমস্তা বা বগলামুখী কবচ চলবে না, ঠিক আছে? রোগটাই ভুল ধরা হয়েছে। এবং আপনি ডাক্তারের কাছে যান, আপনি স্কিন ডার্মাটোলজিস্ট বা স্কিনের স্পেশালিস্ট ডাক্তারকে দেখান, কিন্তু তার সাথে কিন্তু এই যে ক্ষতিটা করে রেখেছে, এই ক্ষতিটাকে আগে আপনাকে ঠিক করতে হবে, নাহলে কিন্তু হবে না দিদি, বুঝতে পারছেন? ইমিডিয়েটলি খুলে দিন, ওটা কোনো কাজে লাগছে না। ওটা পড়ে থাকা না থাকা, এবং এমনকি ছিন্নমস্তা যদি রিয়েল হয়ে থাকে, যদি সত্যিকারের ছিন্নমস্তা হয়ে থাকে, তাহলে কিন্তু সাইড এফেক্ট করবে, তাহলে কিন্তু খারাপ করবে। আপনি কিন্তু যদি আপনি ভালো জানতো ওটা খুলে দিন, আপনি স্কিনের ডাক্তার দেখান, আর ভালো কোনো তন্ত্রবিদের কাছে গিয়ে এই জায়গাটা আগে ঠিক করান, এই বানটাকে আগে বিদ্বেষণ করান। দেখুন, এইসবের ক্ষেত্রে কিন্তু আমি বলছি, আমরা যে মুসলিম যে সুলেমানি যে তন্ত্র প্রয়োগ করে থাকি, সেই তন্ত্র প্রয়োগ করে বিদ্বেষণ ক্রিয়া করলে কিন্তু এটা কিন্তু সারবে, জায়গাটা কিন্তু এখন রিকভার করা যাবে। নইলে কিন্তু পরে বায়োপসিতে ক্যান্সার ধরা পড়তে পারে, তখন কি করবেন? তখন আর কিছু করার থাকবে না। আমাদেরও একটা লিমিট আছে, ঠিক আছে? রাখুন, নমস্কার। কোথায় পাবেন আমাকে আমি বলে দিই। প্রত্যেক আমি বেশি জায়গায় চেম্বার করি না, কারণ সব জায়গায় চেম্বার করার মতো আমার সময় নেই। আমার চেম্বার কিন্তু লিমিটেড জায়গায়, সেটা হচ্ছে যে আমি দমদমে দেখি প্রত্যেক সোম, বুধ আর শুক্র, প্রত্যেক সোম, বুধ, শুক্র 12টা থেকে 3টে। আর মেচেদা, বর্ধমান, দুর্গাপুর, এই জায়গাগুলোতে আমি যাই। তো আসার 2 দিন আগে, 3 দিন আগে ফোন করে আসবেন। আর অনলাইন তাদেরকেই দেখবো যারা দূরে থাকে, একদমই আসতে পারছে না, কারণ আমার অনলাইনে ফিস বেশি। আমি আবার বলছি, যাদের খুবই প্রবলেম, আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন। বা আপনার যদি কোনো আত্মীয় স্বজন দূরে থেকে থাকে, তাদেরকে আপনি বলবেন যে দেখা করতে, তাহলে অনলাইনে কনসালটেন্সি করতে পারেন। ভালো থাকুন, নমস্কার।